স্বাগত জানাচ্ছি সাধারণগঞ্জ থেকে মধুঝিলের সাথে আছেন শামীম জাহেদ। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ লিমিটেড এই প্রথম আয়োজন করছে সাস্টেনেবল অ্যাপারেল ফোরাম। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামীকাল অনুষ্ঠিত হবে এই ফোরাম এবং একই সঙ্গে সেখানে চলবে দুদিনের ডেনিম এক্সপোর ষষ্ঠ আয়োজন। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল এবং বিআইডিসির সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ এবং মহিউদ্দিন রুবেল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন? আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এবারে আয়োজন একটু ভিন্ন রকম মনে হচ্ছে যে অ্যাপারেল এক্সপোর পাশাপাশি আপনারা সাস্টেনেবল ফোরাম করছেন। কেন এই ফোরাম করতে হচ্ছে, এটার যুক্তিটা কি, কারণটা কি? তাহলে ধন্যবাদ আপনাকে কোশ্চেনটা করার জন্য। বেসিক্যালি আমরা প্রথমে আমি একটু বলতে চাই অ্যাপারেল এক্সচেঞ্জটা কি। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ বেসিক্যালি অ্যাপারেল ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য গঠন করা হয়েছে। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, যদিও আমরা সবার সাথে মিলে একসাথে কাজ করছি টোটাল সেক্টরটাকে কিভাবে আমরা হেল্প করতে পারি। তো আমরা প্রথমে বিগত 3 বছর ধরে কিন্তু আমরা ডেনিম এক্সপো করছি, বাঙালি ডেনিম এক্সপো করে আসছি। তো এবার আমরা ষষ্ঠবারের মতো আয়োজন করছি। সো দিস ইজ এ সেপারেট থিং। তো আমরা দেখলাম যে নতুন কিছু আমরা কিভাবে ইন্ডাস্ট্রিতে করতে পারি, আর যেখানে আমরা টেকসই ব্যবসা নিয়ে আমরা বারবার কথা বলছি, সামনের দিনের কম্পিটিশন নিয়ে কথা বলছি, আগামী দিনের চ্যালেঞ্জ কি হতে পারে, কি চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে পারি। সো আমরা দেখলাম যে সাস্টেনেবিলিটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে, যেখানে আমাদের কাজ করা উচিত বা কাজ করতে হবে। সেখান থেকে আসলে আইডিয়াটা আমাদের আসলো এবং আমরা সাস্টেনেবল অ্যাপারেল ফোরাম নামে আমরা একটা আপনার নলেজ ইভেন্ট আমরা ক্রিয়েট করেছি, যেখানে সারাদিন ব্যাপী আপনার সাস্টেনেবিলিটি যে এলিমেন্টগুলো আছে, যে ফ্যাক্টরগুলো আছে, প্র্যাকটিক্যালি বেসিক্যালি দেখেন আমাদের দেশে আমরা কিন্তু অনেক পলিসি লেভেল পলিসি মেকিং নিয়ে কথা বলছি, কিভাবে আমরা কোন পলিসি বানাবো, কিভাবে ইমপ্লিমেন্ট করব, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের যে মিড ম্যানেজমেন্ট আছে আমাদের দেশে, যারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে, তারা কিন্তু আপনার নলেজটা নিয়ে তাদের কাজে লাগাতে কিন্তু খুব সহসা পারছে না। সেটাই ছিল আমাদের প্রয়াস, কিভাবে আমরা একটা নলেজ ফোরাম করে সাস্টেনেবিলিটির ফ্যাক্টরগুলোকে অ্যাড্রেস করে ইন্ডাস্ট্রির সলিউশনগুলোকে কিভাবে তাদের হাতে পৌঁছে দিতে পারি, একই সাথে কিভাবে তারা তাদের নিজ নিজ কার্যক্ষেত্রে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। ধন্যবাদ মহিউদ্দিন রুবেল। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর নাজনীন আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে সাস্টেনেবল অ্যাপারেলের কথা বলা হচ্ছে এবং এর একটা ফোরাম করা হচ্ছে এবং নিশ্চয়ই খুব ভালো উদ্যোগ, এবং অন্তত এটা ডেনিমের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য, কারণ যখন ডেনিমের ব্যাপারে সবচেয়ে অভিযোগ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ পানি খরচ হয় এবং প্রাকৃতিক যে ইম্প্যাক্ট অন ক্লাইমেট, এনভায়রনমেন্ট, সেটার বড় ভূমিকা রাখবে। কতটা এই নলেজ বেস ইভেন আপনার মনে হয় যে আমাদের লং টার্ম সাস্টেনেবিলিটির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে? না, এটা তো ভীষণ দরকার, কারণ আমাদের যারা বিজনেস করছেন এখন, সেই বিশেষ করে আরএমজিটা কিন্তু একটা লেভেল অতিক্রম করেছে। 30 বছর আগের আরএমজি আর আজকের আরএমজি কিন্তু এক না। আমরা এক সময় কোনো অল্প প্রোডাকশন, বেসিক প্রোডাক্ট, এগুলা নিয়েই বাংলাদেশের আরএমজির যাত্রা শুরু, কিন্তু এখন আমরা যে লেভেলে এসেছি এবং এখন ওয়ার্ল্ড মার্কেট যেরকম হয়েছে, বাংলাদেশের রানা প্লাজা, তাজরিন ফ্যাশনের ঘটনার পরে যে বাংলাদেশের ইমেজ, সব মিলিয়ে আমি মনে করি এই সাস্টেনেবল অ্যাপারেলের যে বিষয়টা, এইটাকে যদি বাংলাদেশ এখন প্রমোট করতে পারে, একদিকে যদিও আমরা সেই ইমেজ সংকট ইতিমধ্যেই কাটিয়ে উঠেছি, তারপরেও বাংলাদেশের পজিটিভ ইমেজটাকে এবং কম্পিটিটিভনেস বাড়াতে এটা ভীষণ ভূমিকা রাখবে। ওয়ার্ল্ডের বাজারটাই এখন হয়েছে এমন যে যেখানে সারা দুনিয়া যে কোনো, সেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হোক কি এগ্রিকালচারাল প্রোডাকশন হোক, সব ক্ষেত্রেই মূল কথা হচ্ছে আমরা যেন প্রকৃতির সম্পদকে ডিপ্লিট করে না ফেলি, শেষ করে না ফেলি, সো দ্যাট আমাদের আগামীর প্রজন্মের জন্য আর কিছু না থাকে। সো ডেনিম এক্সপোর্ট যেটা আমি বুঝেছি ওনাদের এর আগে, সেটা ডেনিমকে ঘিরে তাদের এক্সপোর্টটা শুরু হলো আসলে শুধু ওয়াটার ম্যানেজমেন্ট না। ধরেন আমাদের এখন বাংলাদেশে খুব ভালো ভালো গ্রিন ফ্যাক্টরি আছে, কিন্তু বাংলাদেশে যদি শুধু আমরা বলি যে আরএমজিতে বা অন্য জায়গায় আমরা গ্রিন ফ্যাক্টরিকে প্রমোট করব, তাহলে মনে হয় যেন শুধু একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এইটুকু হলেই বোধহয় গ্রিন ফ্যাক্টরি হয়ে যায়। বিষয়টা কিন্তু তা না। আমরা যদিও এটার নাম দিচ্ছি, বলছি গ্রিন ফ্যাক্টরি, আসলে পুরো উদ্দেশ্যটা হচ্ছে সাস্টেনেবল করা, এবং সাস্টেনেবল নট অনলি ফর প্রেজেন্ট জেনারেশন, এটা ফিউচার জেনারেশনের জন্য। যেমন ধরেন আপনি একটু আগে বললেন যে ওয়াটারের যে ইউজটা ডেনিম প্রোডাকশনের জন্য, তারপরে আমাদের ওয়াশিং প্ল্যান্ট যেগুলো, কারণ ডেনিমের জন্য ভীষণ জরুরি এটা, সেইখানে কিভাবে পানির ব্যবহারটা কম করে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায়, সেটা হচ্ছে চিন্তা। তার মানে কি, আমি এই প্রাকৃতিক সম্পদটা যেন ডিপ্লিট না করি। একইভাবে আমাদের কিন্তু অন্য এনার্জিও আছে। আপনার ধরেন ইলেকট্রিসিটির খরচ যদি আমার কম হয়, আমি যদি স্পেসের ভালো ব্যবহার করতে পারি, আমি যদি আলোটা কতটুকু আমি ব্যবহার করব না করব সেইটা যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, এমনভাবে যদি করতে পারি যে আমার
রিসোর্স কম খরচ হবে, তাহলে খেয়াল করেন আমরা কিন্তু কম খরচে বেশি উৎপাদন করছি। কিন্তু আলটিমেটলি হয়তো শুরুর দিকে টেকনোলজিতে কিছু ইনভেস্ট করতে হবে, কিন্তু আলটিমেটলি আমার প্রোডাক্টিভিটি কিন্তু আমার বাড়বে। এটা সাস্টেনেবল হবে ইন এ সেন্স যে আমরা প্রকৃতির যে শক্তিগুলো, সেটা ওয়াটার হতে পারে, সেটা অন্য এনার্জি হতে পারে, সেগুলোকে আমরা কম ডিপ্লিট করছি এবং আমার এই প্রজন্মের যে উৎপাদনটা, সেই উৎপাদনটা আগামী প্রজন্মের উৎপাদনকে কম ব্যাহত করছে। ধন্যবাদ। আমরা নিচ্ছি একটু 30 সেকেন্ডের বিরতি, করছি আবার আলোচনা। মহিউদ্দিন রুবেল, আমরা বলছি সাস্টেনেবল কথা বলছি, আমরা পানি ব্যবহারের কথা বলছি, বিশেষ ডেনিমের ক্ষেত্রে বলছি আমরা। প্রায় আগে যেটা হতো, প্রায় 250 লিটার পানি ব্যবহৃত 1 মিটার ফ্যাব্রিক তৈরি করার ক্ষেত্রে, যেটা এখন করা হচ্ছে প্রায় 50 থেকে 60 লিটার পানির মধ্যে ব্যবহৃত হচ্ছে। এইখানে আসলে কতটা ইনোভেশন আপনারা ভবিষ্যতে আরো দেখছেন, বা আরো কতটা সাস্টেনেবল করা যায় এখানে? যে আমি আরেকটু পিছনে যে কথা বলতে চাই, আপা অলরেডি একটা জিনিস একটু করে বলেছেন। দেখেন, বেসিক্যালি প্রতিটা জিনিস কিন্তু একটা ট্রান্সফরমেশন স্টেজ থাকে, সেখান থেকে আস্তে আস্তে করে ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, আমরা যখন 70-এর শেষের দশকে বা 80-এর দশকে আমরা যখন বিজনেস শুরু করলাম অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে, আমাদের ইনিশিয়ালি প্রথম চ্যালেঞ্জ আসলো চাইল্ড লেবারটা আমরা এলিমিনেট করলাম। তারপরে আমাদের আসলে কমপ্লায়েন্সের যে ফ্যাক্টরগুলো আসলো সেখানে, তারপরে আসছে আমাদের বিল্ডিং সেফটি যে ব্যাপারগুলো, অ্যাকর্ড অ্যালায়েন্স আসলো। এখন এক একটা সময় কিন্তু এক একটা চ্যালেঞ্জ আসলে দরকার ছিল, এবং প্রতিটা চ্যালেঞ্জ কিন্তু আমরা খুব সাহসিকতার সাথে মোকাবেলা করে আজকে আসছি। বাট হোয়াট ইজ নেক্সট? আলটিমেটলি আপনি যদি চিন্তা করে দেখেন যে এন্ড ইউজাররা কি চায়, আমাদের বায়াররা কি চায়, তারাও কিন্তু চায় তাদের প্রোডাক্টটা কতটা ক্লিন প্রোডাক্ট হয়ে একটা এন্ড ইউজারের কাছে যাবে, এবং সেই ক্ষেত্রে সাস্টেনেবিলিটির কোনো বিকল্প নাই আজকে। এবং এই সাস্টেনেবিলিটির পলিসিতে আমাদের সবাইকে কাজ করতে হবে। আগামী দিনে যদি আমরা এখানে একসাথে কাজ করতে না পারি, আমরা কম্পিটিশনে মার্কেটে আসতে পারবো না। প্রাইস অবভিয়াসলি একটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর। প্রাইস কিভাবে আমরা কমাতে পারি, কিভাবে আমরা নিজেদেরকে কম্পিটিটিভ করতে পারি, সেখানেও আমাদেরকে কাজ করতে হবে। এবং আপনি ওয়াটারের যে কথাটা বললেন, সাস্টেনেবিলিটিকে দেখেন আমরা বেশ কয়েক ভাগে ভাগ করতে পারি। সাস্টেনেবিলিটি আপনার ইকোনমিক হতে পারে, আপনার এনভায়রনমেন্টাল হতে পারে, আপনার সোশ্যাল হতে পারে। সোশ্যাল অ্যাসপেক্টে অলরেডি আমরা অনেক কাজ করছি। আমরা যদি এখন আমি এনভায়রনমেন্টের কথা বলি, সেখানে আসছে ওয়াটার, সেখানে আসছে এনার্জি। সো ওয়াটারের কথা যদি আসে, অবভিয়াসলি ওয়াটার একটা সময় আমাদের টেকনোলজি অত আপডেটেড ছিল না, আমাদের নলেজ অত আপডেটেড ছিল না, আমরা অনেক ওয়াটার অনেক ক্ষেত্রে আমরা অপচয় করেছি, আমরা হয়তো জানতাম না যে কিভাবে আমরা সেভ করতে পারি। সো এখন যেটা হচ্ছে, এখন নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন নতুন নলেজ বেসড টেকনোলজি আসছে, আমাদের নতুন ইন্ডাস্ট্রি থেকে নতুন প্রোডাক্ট আসছে, কিভাবে আমরা বেটার, ফর এক্সাম্পল আপনার লেজার টেকনোলজি আসছে, কিভাবে লেজার টেকনোলজি ব্যবহার করে আমরা ওয়াটার সেভ করতে পারি, ওয়াটার ব্যবহার কমাতে পারি। তো এইভাবে আসলে ওয়াটারের উপরে আমরা চাপ কমাতে পারি। এবং এই জিনিসগুলো আসলে কিন্তু এখন সবারই ম্যান্ডেট, ইভেন প্রতিটা বায়ারও কিন্তু এখন চেষ্টা করছে যে কিভাবে কে কতটুকু কম ওয়াটার ইউজ করে তার প্রোডাক্টটা আলটিমেট এন্ড ইউজারের হাতে পৌঁছে দিতে পারছে। ধন্যবাদ। এনভায়রনমেন্টের যে সাস্টেনেবল কথা বলছি, সেটার বাইরেও যার একটা সাস্টেনেবল বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যারা ডেনিম ফ্যাক্টরিগুলো আছেন, তারা মাসে 30 মিলিয়ন ইয়ার্স ফ্যাব্রিক তৈরি করছেন, ডেনিম ফ্যাব্রিক করছেন, কিন্তু চাহিদা কিন্তু আসলে 60 মিলিয়ন ইয়ার্স এ মান্থ। এইখানে নতুন আসলে ইনভেস্টমেন্ট আসা দরকার, না হলে কিন্তু আমরা ইউ মার্কেটে যে গর্বের সাথে বলছি আমরা এক নম্বর, আমাদের মার্কেট শেয়ার যেখানে প্রায় 22%, সেটা ধরে রাখতে পারবো না। ডেনিমের উত্থানটা, যে ডেনিম কিন্তু আরএমজি প্রোডাক্টগুলোর ভেতরেও যেই প্রোডাক্টগুলো নিয়ে বাংলাদেশ অহংকার করে, তার মধ্যে একটা হচ্ছে ডেনিম। এবং সেই কারণেই ডেনিমের ইনভেস্টমেন্ট, ডেনিমের উত্থান, ডেনিম নিয়ে গবেষণা, কি করে এটাকে আরো বেশি প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, সেই চেষ্টাগুলো কিন্তু তারা করছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা সময়ের ব্যাপার আছে। আপনি হঠাৎ করেই একটা ফ্যাক্টরি কিন্তু ডেনিম প্রোডাকশনে যেতে পারবে না, তার প্রোডাক্টিভিটি, তার ইনভেস্টমেন্ট, এগুলো সবকিছু লাগবে সেই বিচারে। এবং আবার এটা উচিত না সব ফ্যাক্টরি একই রকম প্রোডাকশনে চলে যাওয়া, সেটা উচিত না। নিয়মটাই হচ্ছে যে কোনো বিজনেসের কিছু নিজেরা প্রডিউস করবে, কিছু বাইরে থেকে আমদানি করবে। আমি মনে করি বাংলাদেশের আরএমজি সেক্টর এই জায়গায় এখন যথেষ্ট ম্যাচিউর। উনি যেটা বলছিলেন যে একটা ধাপে পৌঁছানোর পরে যেটা লাগে, সেটা হচ্ছে যে আপনি একটা লেভেলে আছেন, সেটা থেকে আরেকটু পলিশড হতে চাচ্ছেন, আরেকটু উপরের লেভেলে উঠতে চাচ্ছেন। প্রথম দিন কিন্তু কেউ যখন খেতে পাচ্ছি না, আমি তখন যা খাচ্ছি সেটাই ঠিক, কিন্তু আমি যখন একটা পর্যায়ে উঠে গেলাম, তখন কিন্তু আমি যা ইচ্ছা তাই করব না। ঠিক একইভাবে আমাদের আরএমজির প্রোডাকশনের সময় শুরুতে কিন্তু এই সাস্টেনেবিলিটি বা আমি তো যা ইভেন 90-এর দশকে কমপ্লায়েন্স শব্দটা, এটা ওনারদের দোষ না, মানে ওয়ার্ল্ড থেকেও, বিশ্ব বাজার থেকেও এরকম কোনো ডিমান্ড ছিল না। প্রথম আসলো চাইল্ড লেবার, তারপরে অন্য কমপ্লায়েন্স ইস্যুগুলো। তো এইভাবে পলিশড হচ্ছে। সেই বিচারে এই এনভায়রনমেন্ট বা এই জায়গার দিক থেকে
ওনারা যেভাবে ইনভেস্টমেন্ট করছেন, আমি আশাবাদী যে আমরা পুরোপুরি একেবারে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাব, সেটার প্রয়োজনও নাই। আমি যদি আমার সক্ষমতা থাকে আমি বাইরে থেকে এনেও আমি আমার প্রোডাকশন চালাতে পারি। আমার চেষ্টাটা হবে যে আমি আমার ইনভেস্টমেন্টটা ঠিকমতো করছি কিনা, আমি ওয়ার্ল্ড মার্কেটে রাইট সিগন্যাল দিচ্ছি কিনা যে বাংলাদেশ মানে এখন আর নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি এটা নয়। বাংলাদেশে প্লাটিনাম ক্যাটাগরির অনেক ফ্যাক্টরি বাংলাদেশে আছে, টপ গ্রিন ফ্যাক্টরি গুলো বাংলাদেশে আছে। সেই ইনফরমেশনটা যেন যায়। এবং আমার কাছে মনে হয়েছে ওনাদের এই যে এবারের এই যে সাস্টেনেবল অ্যাপারেল যেটা অ্যালায়েন্স বা যেটা করার চেষ্টা করছেন, তাতে যেটা সবচেয়ে সুবিধা হবে, ওনাদের যে সেশনগুলোর কথা শুনেছি ইতোমধ্যে, যে এনার্জি নিয়ে সেশন হবে, ওয়াটার নিয়ে সেশন হবে, এবং এখানে এক্সপার্টরা কথা বলবেন। যেমন আমাকেও যদি বলেন যে ওয়াটার রিসোর্সের সাস্টেনেবিলিটি মানে কি, আমি কিন্তু এক্সপার্ট না, আমি কিন্তু খুব স্পষ্টভাবে এটা বলতে পারবো না। ওনাররা যখন এক ফোরামে এই জিনিসগুলো শুনতে পাবেন, এবং শুধু ওনাররা না, সেখানে বায়াররা থাকবে, তারা যখন জানবে যে বাংলাদেশ এইগুলা নিয়ে চিন্তা করে, that gives a very positive signal in the international market, এবং আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এটা একটা বড় ভূমিকা রাখবে বলে। ধন্যবাদ জনাব মহিউদ্দিন রুবেল। আমরা যখন এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি কথা বলছি, বিশেষত ডেনিমের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা একটা বিশ্ববাজার ট্রেন্ড দেখছি যে সিনথেটিক ফাইবার কিন্তু আসলে কটনকে রিপ্লেস করছে। এটা কি লং টার্মের জন্য স্বাভাবিকভাবে কটনের দাম বাড়ছে বলে এটা হচ্ছে, এটা কি আমরা যে টেকসই কথা বলছি, সাস্টেনেবিলিটির কথা বলছি, সেটাকে ব্যাঘাত করবে কিনা? আঘাত আসলে আপা একটু আগে একটা কথা কিন্তু বলেছে যে ফেব্রিকের কথা যেটা বলেছে, একটা ব্যালেন্সিং। সো ব্যালেন্সিংটা তো আসলে সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যে শুধু আমরা ইম্পোর্টই করব তাও না, আবার আমরা যে সব প্রোডাকশন করে ফেলবো তাও না। সো অবভিয়াসলি আমাদেরকে এনভায়রনমেন্টকে টেক কেয়ার করতে হবে, এনভায়রনমেন্টকে একটা লেভেল পর্যন্ত আমাদেরকে এনশিওর করতে হবে যে লেভেলে আমরা এনভায়রনমেন্টটাকে পলিউশন হাত থেকে বাঁচাতে পারি। অবভিয়াসলি তারপরে নতুন নতুন টেকনোলজি তো আসছে মার্কেটে এবং আসবে, এবং সেটাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। যে আমাদের যে ইউজাররা আছে, এন্ড ইউজাররা, তাদের যে ডিমান্ড, তাদের যে নতুন ফ্যাশন, সেই ফ্যাশনের সাথেও কিন্তু আপনাকে একই সাথে তাল মিলিয়ে যেতে হবে। সেটা যাতে মাত্রাতিরিক্ত হয়ে না যায়, সেটা যাতে আমাদের এনভায়রনমেন্টকে অতিমাত্রায় ধ্বংস না করে দেয়, ব্যালেন্স করতে পারি, ততটুকু পর্যন্ত একটা ব্যালেন্স থাকা উচিত বলে। যেমন কিছুটা জুটের পরে পলিথিন আসলো, আবার কিন্তু মানুষ জুটে ফেরত গেছে। তো ডিমান্ডের সাথে সাথে ইন্ডাস্ট্রি সময়ের সাথে সাথে। আপনাদেরকে ধন্যবাদ। আবার নিব একটা ছোট একটা বিরতি, নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি ডেনিম এক্সপো নিয়ে। এই কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ডেনিম এক্সপোর আয়োজক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল এবং বিআইডিসির সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ এবং জনাব মহিউদ্দিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মহিউদ্দিন, আপনাকে জানতে চাচ্ছি যে প্রতিযোগিতা সক্ষমতায় ডেনিমের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কেমন, এবং এর জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হওয়া দরকার সেটা হচ্ছে কিনা? ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ইউরোপে প্রথম স্থান অধিকার করছে ডেনিম এক্সপোর্টের ক্ষেত্রে। জি, আমাদের আপার সাথে আমরা প্রথমেই কথা হচ্ছিল আমাদের বর্তমান এক্সপোর্ট গ্রোথ বা নেগেটিভ বা পজিটিভ এফেক্টটা কেন বা কি নিয়ে। এত কিছুর মধ্যেও কিন্তু ডেনিম ভালো গ্রোথ করেছে, পজিটিভ গ্রোথ করেছে। অন্য যে কোনো ডিভিশনগুলো থেকে ডেনিমের গ্রোথটা অনেক পজিটিভ ছিল। তো বেসিক্যালি এটার একটা ওয়ান অফ দ্য রিজনস ছিল আমাদের লাস্ট 3-4 বছর ধরে বাংলাদেশ সেই ডেনিম নিয়ে কিন্তু অনেক কাজ হচ্ছে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস হচ্ছে, বিকজ ডেনিম একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। এবং আমাদের আগে এই জায়গায় রিসার্চের অভাব ছিল, আমাদের ইনভেস্টমেন্টের অভাব ছিল। আমাদের একসময় আমাদের ফ্যাব্রিক মিল ছিল 7 থেকে 10টা, সেখানে আজকে প্রায় 25-30টা ফ্যাব্রিক মিল এসছে, বিকজ মানুষ ইন্সপায়ার হচ্ছে ডেনিম প্রোডাক্টের দিকে যেতে। সো এখানে টেকনোলজির একটা বড় অভাব ছিল, আমাদের মিড ম্যানেজমেন্ট জ্ঞানের একটা বড় অভাব ছিল। আর ইনভেস্টমেন্ট আপনি যেটা বললেন সেটা সবসময় একটা বড় অন্তরায় আমাদের ইন্ডাস্ট্রিতে থাকে। ডেনিমের ক্ষেত্রে এটা অনেক বেশি, বিকজ একটা ডেনিম ইন্ডাস্ট্রি করতে গেলে ইনভেস্টমেন্টটা আসলে সেটা তো ডিপেন্ড করতেছে সাইজের উপরে, যে আপনি সাইজ কতটুকু করছেন। কিন্তু রুবেল ভাই, যে সাস্টেনেবল করছেন যে আপনারা, সেইখানে আরো নতুন করে আবার ইনভেস্ট করতে হবে না? অবভিয়াসলি সাস্টেনেবলের ক্ষেত্রে তো ইনভেস্টমেন্ট আপনাকে আরো অনেক কিছু এনশিওর করতে হচ্ছে। দেখেন, বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে আমাদের 4টা অলরেডি যে হাইয়েস্ট 10টা ফ্যাক্টরি গ্রিন বিল্ডিং অ্যাসোসিয়েশন দ্বারা সার্টিফাইড, তার মধ্যে 4টা কিন্তু আমাদের দেশে আছে। এবং আমাদের দেশে বড় বড় গ্রিন আপনার ফ্যাব্রিক কোম্পানিও আসছে।
ফ্যাক্টরিও আসছে। সো এই ইনভেস্টমেন্টগুলো অবভিয়াসলি ইজি না, অনেক অনেক বেশি। তার উপরে আপনি যদি আবার সাস্টেনেবল করতে চান সেগুলো ইনভেস্টমেন্ট আরো অনেক বেড়ে যাচ্ছে। একই সাথে অবভিয়াসলি রিটার্নটাও অনেক বেশি, বাট এই ইনভেস্টমেন্টগুলোকে আসলে আমাদেরকে আরো অনেক ইজি করে দিতে হবে। যারা ভালো উদ্যোক্তা, যারা বাজারে ভালো কাজ করতে চান, তাদের ক্যাপাসিটি আছে, রেদার দেন শুধু গুটি কয়েক কোম্পানির হাতে না রেখে আমরা যদি যারা প্রমোট করতে পারেন ইন্ডাস্ট্রিকে, যারা ভালো করছেন তাদেরকেও যদি আমরা হেল্প করি। বাংলাদেশ ব্যাংকের কিছু স্কিম আছে, দেখেন এখন কিন্তু আমাদের প্রতিটা ব্যাংকেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমি যেটা জানি যে একটা গ্রিন ব্যাংকিং সেল নামে একটা ডিপার্টমেন্ট করা হয়েছে যে এই জায়গাটাকে প্রমোট করার জন্য। সো আলটিমেটলি জিনিসগুলো কিন্তু প্রমোট হচ্ছে না তা না, একটু হয়তো ধীরে হচ্ছে বিকজ কনসেপ্টটা নতুন আমাদের দেশে, বাট আস্তে আস্তে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমাদের নিজেদের কিন্তু দক্ষতাটা, আমাদের নিজেদের যে নলেজটা সেটা বাড়াতে হবে, কিভাবে করতে হয়, কিভাবে ফাইলিং করতে হবে একটা ফান্ডিং নেওয়ার জন্য, সেদিকে যেতে হবে। ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ। আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আমরা ইনভেস্টমেন্টের কথা বলছি, প্রতিযোগিতা সক্ষমতার কথা বলছি, তখন কিন্তু আমরা এই কথা মাথায় রাখতে হবে আমরা স্টিল ম্যানুফ্যাকচারিং হাব, আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ড নেই। আমি যে ডেনিমের কথাই বলি, কেন আসলে আমরা সত্যিকার অর্থে কোনো ব্র্যান্ড তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভ্যালুয়েশন অনেক বেশি হয়, তাহলে কিন্তু এই যে ইনভেস্টমেন্টটা সহজেই উঠে আসতে পারে। ওইটা কিন্তু একটু হচ্ছে এখন। আমি বলি যে আরএমজির বিশেষ করে উনি যে বললেন ডেনিম বা এই ধরনের একটু টপ প্রোডাক্ট গুলো যারা, তারা কিন্তু ওই ব্র্যান্ডিং এর দিকে এখন যাচ্ছে যে এই জিনিসটা বাংলাদেশের, এটা বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশের ডেনিম, অর্থাৎ বাংলাদেশে। এবং ওই ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও কিন্তু এই সাস্টেনেবিলিটি ইস্যুগুলা এটা একটা কাজে লাগবে। কারণ হচ্ছে এই জন্য যে বাংলাদেশের ডেনিম মানেই হচ্ছে এইভাবে প্রোডিউস, সাস্টেনেবল ওয়েতে প্রোডিউস, এনভায়রনমেন্টকে হার্ম না করে প্রোডাকশনটা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু একটার সাথে আরেকটা ফলো করবে। এবং বাংলাদেশের যে এখন ব্র্যান্ড ফোরাম, তারা কিন্তু এই যে ব্র্যান্ডিং বাংলাদেশ, এটা পুরো বাংলাদেশকেই যখন আপনি ব্র্যান্ডিং করবেন, এনিথিং ফ্রম বাংলাদেশ, সেটা একটা ভ্যালু পাবে। আপনি দেখেন ট্যুরিজম নিয়ে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওদেরকে দিয়ে কিন্তু সারাক্ষণ দেখি ট্রুলি এশিয়া, মালয়েশিয়া ট্রুলি এশিয়া বলছে। আমাদের কিন্তু ওই জায়গায় যেতে হবে যে ওভারঅল কান্ট্রি ব্র্যান্ডিং, বিউটিফুল বাংলাদেশ পড়ার এগায়। হ্যাঁ, কিন্তু আমি এটাই বলছি যে পুরো বাংলাদেশকে যদি আমরা ব্র্যান্ডিংটা করতে পারি, তাহলে বাংলাদেশ মানে এরকম দেশ, বাংলাদেশ মানে আরএমজির দেশ, বাংলাদেশ মানে সুন্দরবন, অর্থাৎ ওই ব্র্যান্ডিংটা হবে। আরেকটা বিষয় উনি যেটা বলছিলেন যে নলেজের বিষয়টা, যে মানুষ জানে কিনা যে আসলে আমি যদি গ্রিন ফ্যাক্টরি করি, সাস্টেনেবল ফ্যাক্টরি করি, ইনভেস্টমেন্ট কত হবে। আমি মনে করি, আমি যতদূর, আমি নিজে এন্টারপ্রেনার না, কিন্তু এই বিষয়ে গবেষণা করতে গিয়ে আমি দেখেছি বা মানুষের সাথে কথা বলতে গিয়ে এন্টারপ্রেনারদের সাথে, বিশেষ করে মিড লেভেল যারা এন্টারপ্রেনার, তাদের কাছে কিন্তু মনে হয় যে এটা একটা, তারাও কিন্তু চান তাদের ফ্যাক্টরিগুলোকে সাস্টেনেবল করতে, কিন্তু তাদের কাছে মনে হয় যে এই নতুন মেশিন, নতুন টেকনোলজি, একদিকে তারা পুরোপুরি অ্যাওয়্যার না বিষয়গুলো কি, দিতে খুব কঠিন মনে হয়, যা চলছে চলুক না, এরকম একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে মনে করেন যে এটা অনেক কস্টলি। আমার মনে হয় যে ওনারা যেই এবার এই ফোরামটা করছেন, সেইখানে যেমন তাদের মাধ্যমে পরিচিত হবে এন্টারপ্রেনাররা, বিশেষ করে মিড লেভেল এন্টারপ্রেনাররা, যে সাস্টেনেবিলিটি মানে কি, সেটা তার পক্ষে করা সম্ভব কিনা, খরচ কিরকম হবে, ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি আমি মনে করি যে আসলে সরকারের একটা ভূমিকা এখানে রাখা উচিত। আমি রুবেল ভাই হয়তো একমত হবেন না, কিন্তু আরএমজিতে আমি মনে করি যে টেক্সটাইলের মাধ্যমেও ক্যাশ সাবসিডি দিয়ে ওনাদের যা না উপকার হয়, এই ধরনের এক্সপানশনের জন্য যদি ওনাদেরকে ঋণ ফ্যাসিলিটিস বা আমি বলবো যে অ্যাওয়ারনেসের জন্য এই ফোরামটাকে, ধরেন উনি একটু আগে বলছিলেন এইচএসবিসি স্পন্সর করছে, আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে, সরি টাইটেল স্পন্সর, আমি বলছি এরকম সাথে সাথে যদি সরকারের পক্ষ থেকে ওনারা যা করছেন এবং সেটা যদি অন্য সেক্টরের জন্য ছড়িয়ে দেওয়া যায়, নট অনলি আরএমজি, আমার লেদার এন্ড অন্য সেক্টরগুলো তারা সাস্টেনেবল প্রোডাকশনে যদি যেতে পারে, আমাদের কিন্তু ওভারঅল এখন যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনগুলোকে সাস্টেনেবল ওয়েতে করতে হবে। এখানে বলা হচ্ছে রেসপন্সিবল প্রোডাকশন এন্ড কনজাম্পশন, প্রোডাকশনটা হতে হবে রেসপন্সিবল। আমি মনে করি সেই জায়গায় এই ফোরামের পক্ষ থেকে আসলে কস্টিংটা কিরকম হবে না হবে, টেকনোলজি কি লাগবে, এটা যদি মিড লেভেল উদ্যোক্তাদের মধ্যে দেওয়া যায় এবং তাদের পক্ষ থেকে রাষ্ট্রের যে সহায়তাটা, নট অনলি এটা ক্যাশ সাবসিডি না, বরং এই ধরনের কাজে যাতে রাষ্ট্র সহায়তা করে। মহিদুল রুবেল, আপনার কি মনে হয় মিড লেভেল যারা এন্টারপ্রেনার রয়েছেন তাদের জন্য আসলে কি করা যেতে পারে? আপনার হাতে সময় হচ্ছে 20 সেকেন্ড। বেসিক্যালি আমাদের এই ইভেন্টটার অন্যতম মুখ্য উদ্দেশ্যই ছিল কিন্তু মিড লেভেল ম্যানেজমেন্টকে এনগেজ করে কিভাবে এই নলেজ যে গ্যাপটা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, সেই গ্যাপটা আমরা পূরণ করতে পারি, তাদেরকে কিভাবে আমরা নলেজগুলো শেয়ার করতে পারি। এবং দেখেন এখানে ইন্টারন্যাশনাল অনেক স্পিকার আসছে, অনেক বড় বড় কোম্পানি থাকছে, তাদের শেয়ারিংটা প্র্যাকটিক্যালি কিভাবে আমাদের মিড লেভেলের সরে আমরা ফ্যাক্টরি লেভেল পর্যন্ত আমরা উন্নতি করতে পারি। মহিদুল রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।